আফসোস আমাদের জাতি হিসেবে, কারণ স্বাধীনতার 53 বছর পরেও আমরা এমন একটি সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে সঠিক নির্বাচনী পন্থাটা আমরা তৈরি করতে পারিনি। সংবিধান আমাদেরকে সঠিক গাইডলাইন দিচ্ছে না, কারণ গত 53 বছরে যখনই কেউ ক্ষমতা এসেছে তখনই সে তার স্বার্থের জন্য সংশোধনী এনেছে। সংবিধান প্রত্যেকটি ধারা উপধারাগুলো সংযোজন করে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সংবিধানটাকে, যার সঠিক অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ যখনই কোনো সরকার মনে করেছে তার দলীয় নেতাকর্মীদের স্বার্থে ব্যাঘাত ঘটতেছে কোনো সংবিধানের কোনো ধারা, সেই জায়গায় উপধারা যোগ করে সংযোজন করে নিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য, দলীয় এমপি মন্ত্রীদের স্বার্থ রক্ষার জন্য, অথবা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের এই একটি জায়গায় মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষাকে মূল্যায়ন কেউই করেনি। কারণ আমরা দেখেছি ৭১-এর পর থেকে মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে, যেভাবেই হোক একটি স্বাধীনতা অর্জন করেছি আমরা। সেখানে আমাদের যারা ক্ষমতায় এসেছে তারা সাধারণ মানুষের মুখের ভাষা, মনের ভাষাকে বুঝতে ব্যর্থ হয়েছে। তারা তাদের মতো করে দেশ পরিচালনা করতে চেয়েছে, তাদের নিজের ক্ষমতাকে আজীবন দীর্ঘস্থায়ী করে নেওয়ার বন্দোবস্ত করার চেষ্টা করেছে। এদেশের মানুষ তা হতে দেয়নি, বেশি দিন টিকতে দেয়নি। তাদের ধ্বংস হয়েছে হত্যার মাধ্যমে। এরপর আমরা দেখেছি ৮১-তে ক্ষমতার পালাবদল হলো, একইভাবে স্বৈরাচারী খেতাব নিয়ে বিতাড়িত হতে হলো। এরপর আমরা দেখেছি ৯১-তে আবার ক্ষমতার পালাবদল হলো, ৯৬-তে এসে একইভাবে আমরা দেখেছি ক্ষমতার চেয়ার ছেড়ে বের হতে খুব কষ্ট হলো। জোর করে মানুষের চাওয়া পাওয়ার, মানুষের গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করা হলো। ২৭ দিন পর আবার সেই ক্ষমতা ছেড়ে পালাতে হলো। আমরা দেখেছি ২০০০ সালে নির্বাচন হলো, ২০০৬ সালে এসে আগের সেই মতকেই প্রাধান্য দিয়ে ক্ষমতার চেয়ার ছেড়ে বের হতে কষ্ট হলো আমাদের ক্ষমতাসীনদের। মানুষের চাওয়া বা মানুষের আকাঙ্ক্ষার মূল্যায়ন করা হলো না। কি হলো? শেষ পর্যন্ত মানুষ রক্ত দিল, জীবন দিল, সম্পদ হানি হলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলো, শেষ পর্যন্ত পালাতে হলো। একই ধারাবাহিকতায় 111 সরকার গঠন হলো। এটা রাজনীতিবিদদের ব্যর্থতা। 111 অর্থাৎ সেনা শাসন কোনো দেশের জন্যই খুব ভালো কিছু বই আনে না, এটা আমরা সবাই কম বেশ জানি। এরপরও সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হয় যখন দেশের মানুষ বা মানুষের জীবন নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন সেনাবাহিনীকে দায়িত্ব নিতে বাধ্য হয় অনেকাংশে। আমরা দেখেছি ২০০৭ সালে 111 গঠিত হওয়ার পর ফখরুদ্দিন মহিউদ্দিন দায়িত্ব নিয়ে যা করেছেন অনেকের কাছে দৃষ্টিকটু, অনেকের কাছে প্রশংসার পাত্র। আবার ওনারা নির্বাচন দিয়ে বের হয়ে গেলেন। আমরা দেখেছি 14-তে আবার নির্বাচনের সময় যখন আসলো, জ্বালাও পোড়াও, হরতাল অবরোধের মাধ্যমে শেষ পর্যন্ত বিরোধীরা ব্যর্থ হলো, ক্ষমতাসীনরা ক্ষমতায় বসেই থাকলো। 18-তে এসে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলো।
23-এ এসে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলো। মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেল, যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলো, মানুষের ফিট যখন দেওয়ালে ঠেকে গেল, মানুষ বাঁচার আশা ছেড়ে দিল, বন্দুকের সামনে বুক পেতে দিতে মানুষ পিছপা হয়নি। হাজারো সন্তান নিজের তাজা প্রাণকে পুলিশ বাহিনীর সামনে আত্মাহুতি দিল, শহীদ হলো। শেষ পর্যন্ত আমরা দেখেছি কয়েক হাজার সন্তান তার মায়ের কোল খালি করলো, বাবার বুক খালি করলো, শেষ পর্যন্ত পালাতে হলো। কারণ আমরা এদেশের মানুষ স্বাধীন চেতা, স্বার্থ রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের স্বার্থ রক্ষার জায়গায় এসে আমাদের দেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই একমত। এই একটি বিষয়ে কেউ দ্বিমত পোষণ কখনোই করেনি, এখনও করছে না, সামনেও করবে না। তো এই জায়গায় আমরা দেখেছি 5 আগস্টের পর দেশের সার্বিক পরিস্থিতি, মানুষ যা আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, মানুষের মধ্যে যে আনন্দ ঘন একটি পরিবেশ তৈরি হলো। আমি পৃথিবীর অসংখ্য দেশের স্বাধীনতার ইতিহাস পড়েছি, স্টাডি করেছি, রিসার্চ করেছি। আমি দেখেছি সব জায়গাতেই মানুষের স্বাধীনতার একটা আনন্দ উপভোগ করে থাকে, কিন্তু 5 আগস্টের পর সারা বাংলাদেশে যেই পরিমাণ মানুষ রাস্তায় বের হয়ে এসেছে, মিছিল, আনন্দ মিছিল যেভাবে মানুষ করেছে, আনন্দকে যেভাবে ভাগাভাগি করেছে, পৃথিবীর ইতিহাস এটি বিরল। কোটি জনতা, লক্ষ লক্ষ জনতা নয়, কোটি কোটি জনতা রাস্তায় নেমে এসেছে সেদিন আনন্দ উপভোগ করার জন্য। কারণ 16 বছর বাক স্বাধীনতা থেকে বের হলো, 16 বছরের বাক পরাধীনতা থেকে স্বাধীনতায় ফিরল মানুষ, আনন্দ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলল, মানুষ রাস্তায় বের হলো। কিন্তু সেই আনন্দ দুঃখজনক হলেও সত্য 3 দিনও স্থায়ী হয়নি। কারণ ঠিক ওই দিন 5 তারিখ বিকাল 5টার পর থেকে 6টার পর থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে 3 তারিখ যেভাবে চাঁদাবাজি হলো, 4 তারিখ একইভাবে সেটা হতে, 5 তারিখ বিকাল 5টা থেকে আবার সেটাই হতে থাকলো। কেউ পালিয়ে গেল, আরেকজনে সেটা দখল করে নিল। কারা নিচ্ছে, কেন নিচ্ছে? রাস্তায় রক্তের দাগ তখনও মোছেনি, লাশের গন্ধ তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। মানুষ একদিকে আনন্দ উপভোগ করছে, অন্যদিকে অসংখ্য পরিবার, হাজারো পরিবার দুঃখের সাগরে ভেসে বেড়াচ্ছে, শোকে স্তব্ধ হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আপনারা আবার শুরু করলেন চাঁদাবাজি, দখলবাজি। কারা করলেন? আপনি বলছেন জামাত, জামাত বলছেন বিএনপি, কিন্তু আপনারাই ধরে ফের আপনারা 2 দলের বাহিরে কেউ নেই এই মুহূর্তে এদেশের রাস্তায়। ছাত্র জনতা 5 তারিখের পরে ঘরে ফিরে গিয়েছে, দায়িত্বশীলরা মাঠে আছে, কিন্তু তাদের দ্বারা সম্ভব না সারা বাংলাদেশের সব কিছু মনিটরিং করা। পুলিশ বাহিনী একটি বিধ্বস্ত বাহিনী, তাদেরকে সুসংহত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। হয়তো কিছু ব্যর্থতা এখানে রয়েছে, এই জায়গায় আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আর একটি কথা ক্লিয়ার করে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এদেশের মানুষ 53 বছরে এতটুকু বলতে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে যে চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় এগুলোকে প্রতিবাদ করার, প্রতিহত করার যে মানসিকতা, সেটা মানুষের মধ্যে এখন তৈরি হয়েছে। যারাই করছেন সাময়িক, খুব শীঘ্রই মানুষ এগুলোর প্রতিবাদ করা শুরু করবে, শীঘ্রই মানুষ এগুলোকে উৎখাত করবে, আবার মানুষ জীবন দেবে হয়তো। তার আগে আপনারা নিজেদেরকে সংযত করুন, ধৈর্য ধরুন,
আরে ভাই, কাজ করুন না, কাজ করে খান। চাঁদাবাজি লুটতরাজ করে কয়দিন খাবেন? আপনি চাঁদাবাজি করে লুট করে কার জন্য রেখে যাবেন? আপনার সন্তান, আপনার পরিবার। আজকে আপনার মৃত্যু হলে কালকে আপনার এই সম্পদ, এই সন্তান আপনাকে চিনবে না। মানুষ আপনাকে ধিক্কার জানাবে, মানুষ আপনার মৃত্যুর পর আপনাকে গালি দেবে। ঠিক তখনই আপনার সন্তানরা, আপনার পরিবার আপনাকে তারাও ধিক্কার দেবে যে কর্ম করে ভালো কাজ করে গেলে আজকে আমরা গালি শুনতে হতো না। আপনার মৃত্যুর পর আপনার সন্তানকে মানুষ গালি দেবে, এটা অত্যন্ত দুঃখজনক। তাই সাধু সাবধান, ধৈর্য ধরুন, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।